শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি, আমি জুলহা জুবাইর আপনাদের সাথে আছি, এবং আমাদের সাথে একজন অতিথি আছেন যার সাথে আমরা বলেছিলাম যে সচেতনতামূলক আলাপটা আজ করতে চাই। আমাদের সাথে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার আছেন। ডক্টর তৌফিক জোয়ারদার, শুভ সকাল। শুভ সকাল আপনাকেও। শুভ সকাল। প্রথমেই জানতে চাইলে দিনের শুরুটা কিভাবে হয় আপনার? দিনের শুরু এটা কিছুটা ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা মানে আমি বর্তমানে কনসালটেন্সি করছি। যখন অফিস থাকে তখন একরকম, যখন কনসালটেন্সি করি তখন একটু ভিন্নভাবেই শুরু হয়। যখন অফিস থাকে বলাই বাহুল্য যে খুব দ্রুত উঠে ইমেল চেকটা হয়, ডেফিনেটলি ইমেল চেকটা সবসময় হয়, দ্যাটস আ কমন ফ্যাক্টর। উঠেই ফার্স্টে ইমেল চেক করা, তারপরে এখন তো সোশ্যাল মিডিয়াতে কি কি নোটিফিকেশন আসলো সেগুলো দেখা, তো এগুলো করে তারপরে সচরাচর সকালে যেই স্বাভাবিক প্রাতকৃত্য থাকে সেগুলো শেষ করে এখন যেমন কনসালটেন্সির পজিশনে আছি, অফিসের কাজের ওরকম ব্যস্ততা নেই, আস্তে ধীরে চায়ের কাপ নাস্তা করে চায়ের কাপটা হাতে নিয়ে নিজের একটা লাইব্রেরি রুম আছে আমার, ওখানে আমার পুরো সেট আপ করে নিয়েছি, ওখানে গিয়ে আস্তে ধীরে কাজটা শুরু করি আর কি, দিনের কাজগুলো শুরু করি। তাহলে খুব অর্গানাইজ ভাবে বলা যায় যে দিনটা শুরু হচ্ছে। হ্যাঁ, মোটামুটি অর্গানাইজ ভাবেই শুরু করতে হয়, কারণ কাজের একটা চাপ থাকে, যার কারণে নিজেকে অর্গানাইজ না রাখলে সবগুলো কাজ আসলে অ্যাটেন্ড করা সম্ভব হয় না। ডক্টর তৌফিক, আমাদের যখন এর আগে কথা হয়েছিল তখন আমরা একটা সুস্থ পৃথিবীতে ছিলাম, এখন কিন্তু পরিবর্তিত একটি পৃথিবীর বাস্তবতায় আমরা কথা বলছি। জনস্বাস্থ্য বিষয়ে অনেক পরিবর্তন বৈশ্বিকভাবে এসছে, নীতিগতভাবে অনেক পরিবর্তন, সংযোজন বিয়োজন হয়েছে। সেক্ষেত্রে আপনার দৃষ্টি দিয়ে একটু জানতে চাই, একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয় যে পথে আমরা রেসপন্সটা করেছিলাম কোভিড-19 সাথে পরিচিত হওয়ার পরে, বাংলাদেশ অ্যাজ এ নেশন যেভাবে রেসপন্স করেছিল বা এখন যেভাবে রেসপন্স করছি, আর উই অন প্রপার ট্র্যাক? আমরা এখন কিছুটা ট্র্যাকের কাছাকাছি এসেছি, কিন্তু যেভাবে শুরু করেছিলাম তখন অনেক সমস্যা ছিল, এবং এই সমস্যাটা পৃথিবীর অনেক দেশেরই ছিল, বাংলাদেশেরও ছিল। বাংলাদেশের একটা ভালো দিক আমি বলবো যে এখানে মিডিয়া এবং সিভিল সোসাইটি খুবই প্রচুর কথা বলে। আপনি যেই ব্যর্থতাগুলোর জন্য হয়তো উত্তর কোরিয়াতে কোনো কথাই হবে না বা অনেক দেশেই কথা হবে না, আমরা কিন্তু খুবই ভোকাল। এটা আমরা ট্র্যাডিশনালি, হিস্টোরিক্যালি, কালচারালি খুবই ভোকাল, আমরা এই কথাগুলো বলার চেষ্টা করি। এটা নিয়ে আবার এক ধরনের সরকারের মধ্যে রিপারকাশনও সৃষ্টি হয়, কিন্তু আবার তারা অনেকটা ট্র্যাকেও চলে আসে। তো সেই জিনিসটাই হয়তো কিছুটা হওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে, কারণ যেই প্রশ্নটা আপনি করলেন যে আগে এবং এখন অনেকটাই, যেমন ভ্যাকসিন নিয়ে কিন্তু তুলনামূলকভাবে আগের থেকে, আগে যে ধরনের এক ধরনের রিল্যাক্টেন্স ছিল, তার থেকে আমি বলবো যে এখন ভ্যাকসিন নিয়ে সচেতনতা, সরকারের উদ্যোগ, এই জিনিসগুলো কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু শুরুতে যে হলো না কেন, সেটা অনেকটা আমার ফিল্ড অফ এক্সপার্টিস, যেটা হেলথ পলিসি এবং হেলথ সিস্টেমের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে যে পাবলিক হেলথকে আমরা কখনোই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে মনে করিনি। আমার মনে আছে যে এর আগেও আমি প্রোগ্রামে এসেছি, তখন আপনারা জানতে চেয়েছেন যে পাবলিক হেলথ নিয়ে আপনারা কি করেন, আসলে কাজটা কি, এবং দিস ইজ আ ভেরি ভ্যালিড কোশ্চেন। পরিস্থিতি কি এটাও জানতে এক্স্যাক্টলি। তখন ডেঙ্গির মহামারী চলছিল আমার যত মনে পড়ে আর কি। তো তখন কিছুটা আমরা ধাক্কাটা পেয়েছিলাম, যে আমাকে প্রায়ই প্রশ্নটা সম্মুখীন হতে হয় যে আপনি তো ডাক্তারি পড়েছেন, আপনি কেন পাবলিক হেলথে কাজ করছেন, আপনার কাজটা কি? আমি যখন আমার আত্মীয় স্বজনের কাছে যাই তাদেরকে আমার বোঝাতে কষ্ট হয়, কিন্তু কিন্তু এখন দেখেন কোভিডের কারণে আমরা বুঝতে পেরেছি যে এটা শুধুমাত্র চিকিৎসা দেওয়ার না, এটার একটা ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট আছে, স্বাস্থ্য ব্যবস্থাকে তৈরি করার ব্যাপার আছে, গবেষণার ব্যাপার আছে, তারপরে একটা রোগের বিস্তার কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য আমার সার্ভেইলেন্সের প্রয়োজন আছে। তো এই সবগুলো কাজই কিন্তু পাবলিক হেলথের কাজ, আর সেই জিনিসটাই কিন্তু একদম শুরুর দিকে আমাদের কমন সাইকিতে বা আমাদের যে কালেকটিভ সাইকি, আমাদের যে সামষ্টিক একটা অনুধাবন, সেখানে অনুপস্থিত ছিল। আমাদের মাথার মধ্যেই ছিল না যে এই কাজটা করা দরকার। আমরা দৌড়িয়েছি ডাক্তারের কাছে, হ্যাঁ ডাক্তার সাহেব কি করব, কিন্তু ওনাদের কাছে কিন্তু এটা সলিউশন নেই। ওষুধ কিনে পাইল আপ করে ফেলেছে, এক্স্যাক্টলি, ওনাদের কাছেও এটা সলিউশন নেই, কারণ ওনারা কিন্তু ক্লিনিশিয়ান, যখন আপনি অসুস্থ হয়ে তাদের কাছে যাচ্ছেন তারা অত্যন্ত চমৎকারভাবে আপনাকে গাইডলাইন দিতে পারবেন, বাংলাদেশের চিকিৎসকরা যথেষ্ট ভালো। কিন্তু এটাকে যখন একটা ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে আপনি দেখবেন, তখন একটা পাবলিক হেলথ এক্সপার্টের দরকার, যেটার কোনো পজিশন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় ফর্মালি সেই অর্থে নেই বলতে গেলে। আপনি হয়তো কখনো দেখবেনই না সেই মানুষগুলোকে, যতক্ষণ পর্যন্ত আপনি একটা মহামারীর মধ্যে, ক্রাইসিসের মধ্যে পড়ছেন। আর আমরা সবসময় বলি না যে প্রিকশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যদি আগেই প্রিকশন নিয়ে নিতে পারি, যে কোনো বিষয়কে প্রেডিক্ট করে যে ঠিক আছে ডেঙ্গুর সিজন আসছে, তো সেটা যেন
প্রেডিকশনটা আমরা করে নিচ্ছি সিজনটাকে কেন্দ্র করে, সেভাবে আগেই প্রিপেয়ার যদি হয়ে যায় তাহলেই কিন্তু সেটাকে ট্যাকেল করা অনেক ইজি। একই সিচুয়েশন হয়েছিল ডেঙ্গির সময়, যেহেতু ব্যবস্থাপনার একটা বিষয় আমাদের কিন্তু 2019 যখন ডেঙ্গি হলো সেই বছর শেষের দিকে হয়েছিল, কিন্তু শুরুর দিকে যে আমাদের ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ থেকে একটা পাবলিকেশন ব্রিটিশ মেডিকেল জার্নালে পাবলিশ করে বলা হয়েছিল এই বছর কিন্তু এরকম সিচুয়েশন হতে পারে, কিন্তু সেটাকে আমলে নিয়ে সেটার যে প্রিকশন সেটা সেবার নেওয়া হয়নি। আর এটার বিশাল মূল্য আমাদের দিতে হয়েছে। ডক্টর তৌফিক, এক্ষেত্রে কিন্তু মহামারী সংক্রান্ত কোনো ইঙ্গিত আমাদের কাছে ছিল না, আমরা একদমই অপ্রস্তুতভাবে এটা সম্মুখীন করতে শুরু করেছি। যতই দিন গেছে ততই শিখেছি চিকিৎসকদের স্যাক্রিফাইস করতে হয়েছে, আমাদের স্পেশাল স্টাফদের স্যাক্রিফাইস করতে হয়েছে। সবকিছুর মধ্যে থেকে যে সহজ কাজটা করা যেত আসলে, মাস্ক পরবার ব্যাপারটা কিংবা হাত ধোয়ার ব্যাপারটা, এখন অবধি যে 9 মাস পরে এসেও আমরা তা অনেকে করতে পারছি না। সংকটটা কোথায়? কমিউনিকেশন বা পলিসিগত সংকটটা কোথায়? কি আপনার প্রশ্নের মধ্যে উত্তরের ইঙ্গিতটা কিছুটা রয়ে গিয়েছে, কমিউনিকেশন। তো সেটা হচ্ছে যে কমিউনিকেশন কিন্তু খুব কমপ্লিকেটেড একটা জিনিস। আপনারা তো কমিউনিকেশন নিয়ে কাজ করছেন, আপনারা আমার থেকেও ভালো বলতে পারবেন। মানুষকে একটা মেসেজ পৌঁছানো কিন্তু অনেক তুলনামূলকভাবে সহজ, কিন্তু সেই মেসেজটা অনুধাবন করে সেই অনুযায়ী কাজ করা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে যে সে বিষয়টিকে কিভাবে দেখছে, সেটা আপনি কিন্তু অ্যাজ এ কমিউনিকেটর এটা আপনি ডিকটেট করতে পারেন না। আপনি তাকে ইনফরমেশনটা দিতে পারেন, কিন্তু তার বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড কি হবে সেটা কিন্তু আপনি ডিকটেট করতে পারেন না, সেটা আপনি নির্ধারণ করতে পারেন না। সেটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যদি আমরা হেলথ কমিউনিকেশনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যে কোনো ইনফেকশাস ডিজিজ নির্ভর করে হচ্ছে কয়েকটা ফ্যাক্টরের উপর। যে পারসিভড রিস্ক, এটা আসলে কতটুকুন বিপজ্জনক। আমি যদি মনে করি যে না, কোভিড-19 তো আসলে খুব সিম্পল একটা জিনিস, এটা ফ্লু এর মতো, তার মানে কি আমার রিস্ক পারসেপশনটা অনেক লো, অনেক কম। তারপরে হয়তো পারসিভড সাসেপ্টিবিলিটি, আমি যদি মনে করি যে না, আমি বস্তিতে বসবাস করি, আমার এটা হবে না, আমি গরিব মানুষ, আমার হবে না, বা আমি রিক্সা চালাই, আমার হবে না, অর্থাৎ আমি নিজেকে সাসেপ্টেবল ভাবছি না, অর্থাৎ আমি এটাতে আমার যে হতে পারে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমার নেই। তারপরে কি হতে হবে যে পারসিভ সিভিয়ারিটি, হলে কি হবে, হয়তো আমি 2 দিন একটু জ্বরে ভুগবো, তারপরে ভালো হয়ে যাব। আরেকটা হচ্ছে যে আমি আমার সামনে করণীয় কি আছে এবং সেটা করলে, অর্থাৎ পারসিভড বেনিফিট, আমি যদি মনে করি যে না এসব করে কি হবে, কিছুই তো নেই, এমনি হবে, এমনি সেরে যাবে, আর না সারলে তো কিছুই করার নেই, অর্থাৎ পারসিভড বেনিফিটটা আমি জানি না, তাহলে দেখা যাচ্ছে আপনাকে শুধু এই কথা বললেই হবে না যে আপনার মাস্ক পরলে হবে, কিন্তু সেই মাস্কটা পরানোর জন্য তার কতগুলো লেভেলে আপনার কিন্তু তাকে ইন্টারভিন করতে হচ্ছে। কথা বলছিলাম ডক্টর তৌফিক জোয়ারদারের সাথে, যিনি জনস্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। যেখানে আসলে আমাদের কথাটা হচ্ছিল এই যে কমিউনিকেশনের যে বিষয়টা আমরা কথা বলছিলাম, শুধু কমিউনিকেট করলে তো হয় না, সেটা একটা মনিটরিং থাকা দরকার এবং সেটা একটা কনস্ট্যান্ট ফলো আপ থাকা দরকার। তো এই বিষয়টা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি? এটা মানে এইখানে একটা বড় ক্রাইসিস আমাদের আছে। হ্যাঁ, আমরা মনে করি যে স্বাস্থ্যর বিষয়টা একটা বিশেষ কোনো পেশাজীবীদের হাতেই এটা আছে, অর্থাৎ আপনি অসুস্থ হবেন, ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু এটা যেটা বললেন যে এটা একটা স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে, ইমপ্লিমেন্টেশনের পরে সেটাকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন করার প্রয়োজন আছে। অর্থাৎ এই কাজগুলো কিন্তু একজন চিকিৎসা পেশাজীবী এই কাজটা করতে পারবেন, একজন নার্স বা একজন ডক্টর বা একজন এসএসএমও, এটা তার কাজের মধ্যে পড়ে না। কিন্তু সেই ট্র্যাকটা আমাদের দেশে সেভাবে কিন্তু ডেভেলপ হয়নি। অর্থাৎ এই কাজগুলো কে করবেন, কে এই স্ট্র্যাটেজিটা ডেভেলপ করবেন, কে এটাকে ইমপ্লিমেন্ট করবেন, কে মনিটরিং করবেন, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে হয়নি। যদি একটা স্ট্র্যাটেজি না থাকে, আমি কতগুলো পয়েন্টের কথা আপনাকে বলছিলাম ব্রেকের আগে, যে আমার পারসিভড সাসেপ্টিবিলিটি বুঝতে হবে। এখন এই বিষয়গুলো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আমি আমার মস্তিষ্ক প্রসূত নয়, এই মুহূর্তে এসে আমি এগুলো বানিয়ে বানিয়ে বলছি না, এটাকে বলে হচ্ছে হেলথ বিলিভ মডেল, ইটস আ মডেল। এরকম আরও অনেক থিওরিটিক্যাল ইস্যুজ আছে হেলথ কমিউনিকেশনের মধ্যে, যেটা একজন হেলথ কমিউনিকেশন এক্সপার্টই জানবেন। কিন্তু মানে আমাদের তো একটা কথায় আমরা প্রায়ই বলি যে যেখানে যেই মানুষ থাকার দরকার সেখানে সেই মানুষটা নেই, মানে যেখানে যার থাকার কথা সেখানে সে নেই। বিষয়টাকে আমি অন্যভাবে আসলে দেখতে চাই, যেখানে যে মানুষটা থাকা দরকার সেখানে তার সুযোগটা আসলে তৈরি হয়নি। এক্স্যাক্টলি। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের না থাকার কারণে কমিউনিকেশনের যে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে ইমপ্লিমেন্ট করার মনিটরিং এর ব্যাপার আছে, সেই জায়গাতে একটা গ্যাপ সৃষ্টি হয়ে যায়। এই মানুষগুলো কিন্তু আছে আমাদের সোসাইটিতে, কিন্তু আপনি যেটা বললেন সেটাকে স্ট্রিমলাইন করা, সেটা আমাদের কিন্তু সেই ব্যবস্থাটা এখনো গড়ে ওঠেনি। আস্তে আস্তে এই যে আমরা কথা বলছি এর মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে এই আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ হবে। ডক্টর তৌফিক, যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু একটা সচেতনতার কথা সবাই জানতাম, একটা অভ্যাসের কথা সবাই জানতাম, যে হাত ধুতে হবে আমাদের,
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ধর্মীয়ভাবে বিভিন্নভাবেও কিন্তু এই বিষয়গুলোতে আমাদের অনুপ্রাণিত করা হয়েছে। এত কিছু জানবার পরও আমাদের চারিত্রিক পরিবর্তন আসছে না কেন? এক্সপার্ট হিসেবে কি মনে হয় যে আসলে কোথায় সংকটটা হয়েছে? কমিউনিকেশনটা হয়তো করেছিলাম, কিন্তু আমাদের জন্য অ্যালাইন কমিউনিকেশন হয়তো ছিল না, কিংবা কমিউনিকেশনটা হয়তো করেছিলাম যে টার্গেট গ্রুপের জন্য করেছি তাদের জন্য প্রপার কমিউনিকেশনটা হয়নি। কি হয়েছে? যথারীতি আপনার প্রশ্নের মধ্যে অ্যানসার চলে আসছে কিছুটা, যে কেন হয়নি। এটা একটা হিস্টোরিক্যাল এন্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু কমিউনিকেশন ইজ আ ভেরি ভেরি কমপ্লেক্স থিং। হ্যাঁ, আমি আগেও একবার বলেছি, শুধুমাত্র কমিউনিকেট করলেই হয় না, সেটা তার বোঝার একটা হিস্টোরিক্যাল কালচারাল একটা পার্সপেক্টিভ থাকা দরকার। বাংলাদেশে আপনি দেখেন, আপনি যদি ইউরোপে যান, ইউরোপে কিন্তু এই যে হাঁচি কাশি দেওয়ার যে একটা কালচার, এটা কিন্তু আমাদের দেশে অনেক বেশি। আমরা যে যত থুতু ফেলছি, তারা কিন্তু করছে না। তারা হয়তো আবার অন্য কিছু করছে যেটা আমরা করছি না। বাট আমি বলতে চাচ্ছি না যে ইউরোপ ইজ অলওয়েজ গুড অ্যান্ড, কিন্তু এটা একটা কালচারাল কনটেক্সচুয়াল ফ্যাক্টর আছে। কিন্তু তো আমাদের মধ্যে যদিও হাত ধোয়ার প্রচলনটা আছে, কিন্তু রেসপিরেটরি হাইজিনের প্রচলনটা কিন্তু ওইভাবে নেই। আমাদের এখানে হাঁচি কাশি দিলে কেউ কিছু মনে করে না। রাস্তাঘাটে গেলে থুতু তো মনে হয় যেন মানে একটা, মাঝে মাঝে আমি বলি কাছে দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে। এক্স্যাক্টলি। তো এই ইয়েটা আছে, যদিও আমরা হয়তো হাত ধুচ্ছি, অজু করার সময় আমরা হাত ধুচ্ছি, হাত ধোয়ার প্র্যাকটিসটা কিন্তু আমাদের তৈরি হয়েছে গত কয়েক দশকে, বিশেষ করে যারা ওয়াটার অ্যান্ড স্যানিটেশন নিয়ে কাজ করছেন জনস্বাস্থ্যের মধ্যে, তাদের নিরলস পরিশ্রমের কারণে কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে। কিন্তু রেসপিরেটরি হাইজিনটা মেনটেন হচ্ছে না। আর হাত ধোয়াটাও যতটুকুন হয়েছে সেটা কিন্তু রেসপিরেটরি ডিজিজের কনটেক্সটে হয়নি। আমাদের দেশে কোথায় হয়েছে যে ডায়রিয়াল ডিজিজ প্রিভেন্ট করার জন্য হাত ধুতে হবে, যে খাবার আগে হাত ধুতে হবে, ডিজিজগুলো থেকে যেন আমি এক্স্যাক্টলি ওয়াটারবর্ন ফুডবর্ন ডিজিজগুলোর থেকে। কিন্তু আজ পর্যন্ত এই কথা কি শুনেছেন যে হাঁচি কাশি হলে হাত ধুতে হবে? না, কখনো শোনেননি। কিন্তু শুনে এসছেন কি খাবার আগে হাত ধুতে হবে, বাচ্চাকে পরিষ্কার করলে ধুতে হবে, বাথরুমে গেলে ধুতে হবে, কিন্তু হাঁচি দিলে হাত ধুতে হবে, বা আপনি একটা কোন একটা স্পেস আপনি হাত দিচ্ছেন, স্পর্শ করছেন, তখন হাত ধুতে হবে, এগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। এগুলো নতুন কনসেপ্ট, রিলেটিভলি মাত্র। হাত ধোয়া নতুন হতে মানে পুরনো হতে পারে, কিন্তু কোন কনটেক্সটে কোন সিচুয়েশনে হাত দিবেন, দিস ইজ দ্য অ্যাডিশনাল কনটেক্সট এখন অ্যাড হচ্ছে। কাজেই এখনো এই আন্ডারস্ট্যান্ডিংটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। সবকিছুর একটা ভালো দিক আছে। এই কোভিড-19 এর একটা ভালো দিক যদি হয়, এর মধ্যে যদি আমরা রেসপিরেটরি হাইজিনের প্র্যাকটিসটা গড়ে তুলতে পারি জাতিগতভাবে, সেটা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অন্ততপক্ষে একটা জায়গায় আমরা অনুপ্রাণিত, আমাদের একটি প্রজন্ম বড় হচ্ছে যারা এই কোভিডকালীন সময়ের ক্রাইসিসটুকু হয়তো প্রপারলি উপলব্ধি করতে পারছে না, কিন্তু এর থেকে যে আউটকামগুলো, লেসনগুলো আছে, বাবা মা বা অগ্রজদের কাছ থেকে কিন্তু জানবার সুযোগ পাচ্ছে। যেমন হাঁচি কি করে দিতে হবে, কাশি কি করে দিতে হবে, এবং তখন কি কি মেনে চলতে হবে। বাচ্চাদের কথা বলছি, অবশ্যই সেটা একটা বিষয়। আমরা কোভিডকালীন সময় আমরা যদি বলি যে প্রথম দিকে যে ক্রাইসিসটা ছিল, সেইটা আমরা কিন্তু হয় না উত্তরণ করে এসেছি, আস্তে আস্তে সেটাকে ট্যাকেল করে ফেলেছি। এখন যখন সেকেন্ড ওয়েভের কথা বলা হচ্ছে, এবং বিশ্বের বিভিন্ন দেশ, আমরা জানি যুক্তরাজ্য পুরোপুরি আইসোলেটেড একটা জোনে পড়ে যাচ্ছে, 40টা দেশের সাথে তাদের যোগাযোগ বন্ধ। এদিকে আমরা জানি যে সৌদি আরব এবং ওমানও কিন্তু বন্ধ করে দিচ্ছে তাদের ফ্লাইট। এই যে সেকেন্ড ওয়েভের ভয়াবহতা, আবার বলা হচ্ছে যে কোভিডের নতুন যে ভাইরাসটা আসছে সেটার শক্তি হচ্ছে 70% বেশি। তো এই মুহূর্তে আমরা যখন দেখি, তখন দেখি কিন্তু যে এই যে পাবলিক হেলথ এবং সেফটির কথা বলছি, মাস্ক পরার কথা বলছি, সেটাতে কিন্তু মানুষের এখন অতটা আগ্রহ নেই, অনীহা হচ্ছে। এই মুহূর্তে আমরা কিভাবে ট্যাকল করব? সাথে ছোট করে একটু জুড়ে দিতে চাই রুনিয়া খুব অসাধারণ করে জানতে চাইলো। জিজ্ঞাসাটা হচ্ছে, গতকালও বেশ কিছু ফ্লাইট এসছে ইউকে থেকে, যাদেরকে হচ্ছে আমরা আমাদের যে আইসোলেশন ক্যাম্প আছে সেখানে নিয়ে গেছি। এখন ম্যানেজমেন্টটা কি হবে? একবার আমরা জানি ইটালি ফেরত যারা ছিলেন তারা আমাদের ঝুঁকিতে ফেলেছে। এবার ইউকেতে একটা নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, যারা আসছেন তারা কি আমাদের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারেন কিনা? যাই হোক, ইটালি ফেরত কাউকে আমরা স্টিগমাটাইজ করবো না, একদমই না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আপনার এই প্রশ্নটা খুবই ভ্যালিড, যে আমরা আসলে তখন কি ভুল করেছিলাম, সেই ভুলগুলো আমরা এখনো করবো কিনা। সেটা হচ্ছে যে কোয়ারেন্টাইন আমরা জানি, এবং আপনার মনে আছে হয়তো একদম শুরুর দিকেই কোয়ারেন্টাইন শব্দটা প্রচুর শোনা গিয়েছিল। কিন্তু কোয়ারেন্টাইন কিন্তু দুইভাবে হয়, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, একটা হচ্ছে মানে পার্সোনাল বা হোম কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন যেটা। তো আমরা সেলফ কোয়ারেন্টাইনে গিয়েছিলাম আর কি। আমরা বলেছিলাম যে বিদেশ থেকে যারা আসবেন বা ইটালি থেকে আসবেন বা অন্য দেশ থেকে আসবেন, তারা বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইন করবেন। কিন্তু আপনি বলেন, বাংলাদেশের কালচারে কি এই সেলফ কোয়ারেন্টাইন কোনোদিন হয়? এটা কি সম্ভব? অনেক ঘটনা হয়েছে যে তাকে মিষ্টি নিয়ে লোকজন দেখতে এসেছে, অ্যাবসলিউটলি এটাই হওয়ার কথা। হ্যাঁ, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে আমরা এখনো
হেলথ কমিউনিকেশনটাকে আসলে সেভাবে অ্যাড্রেস করতে পারিনি, সেটার একটা ক্রাইসিস রয়ে গেছে। সেই বিষয়ে বলছিলাম যে আমাদের একটা সোশ্যাল নর্মের একটা বিষয় আছে, কিন্তু আপনি যদি অর্থাৎ আমাদের হাত ধোয়া বলেন বা যে কোনো বিষয়কে যদি আপনি ইন্টিগ্রেট করতে চান, বা ফর দ্যাট ম্যাটার আপনি যদি স্মোকিংয়ের কথাও চিন্তা করেন, যে কোনো বিষয় যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আমাদের একটা সোশ্যাল নর্মকে শুধুমাত্র ব্যক্তিকে চেঞ্জ করলেই হয় না, অর্থাৎ সমাজের ওই বিষয়টা নিয়ে আমাদের যে চিন্তাভাবনা সেটাকেও পরিবর্তন করার একটা ব্যাপার আছে। যেমন মনে করেন মাস্ক যদি আমি ব্যবহার করতে চাই, এখন সেটা যদি আমার সোসাইটিতে এটা যদি খুব অ্যাকসেপ্টেবল একটা কালচার না হয় বা সেই হিসেবে এস্টাবলিশ না হয়, একজন ব্যক্তি কেবলমাত্র মাস্ক ব্যবহার করতে উৎসাহী হবে না। আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার ওয়াইফ হয়তো আমাকে বলে দেবে হ্যাঁ মাস্কটা নিয়ে যাও, ভুল করো না, কিন্তু আবার এমন ফ্যামিলিও থাকতে পারে যেখানে হয়তো মাস্ক পরার জন্য তাকে লাগবে না, বা ইভেন টিজও করতে পারে তাকে। একটা বন্ধুদের মধ্যে আছে, হয়তো বন্ধুরা বলছে যে না তুমি কি মানে যথেষ্ট পুরুষ নও তুমি যদি তুমি মাস্ক ব্যবহার করো, বিকজ ইউ আর নট টেকিং রিস্ক, ইউ আর নট টেকিং এনাফ রিস্ক টেকিং যেন আমাদের পৌরুষের একটা প্রতীক হিসেবে দাঁড়িয়ে গিয়েছে। তো এই বিষয়গুলোকে আমাদের শুধু ডাক্তাররা, শুধু জনস্বাস্থ্যবিদরা অ্যাড্রেস করতে পারবেন, এটার জন্য সোশ্যাল সায়েন্টিস্টদেরকে এঙ্গেজ করার বিষয় আছে, অর্থাৎ এটা একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ। আর মাস্ক পরতে যদি আমি শুধুমাত্র গ্রামে গ্রামে, আমাদের সরকার বলছেন, কিন্তু আমি যদ্দূর মিনিস্ট্রি শুনেছি যে মিনিস্ট্রি অফ ইনফরমেশন মিনিস্ট্রির পক্ষ থেকে কিন্তু গ্রামে গ্রামে পর্যন্ত মাইকিং করা হয়েছে, কিন্তু আমি বলবো যে শুধু মাইকিং ইজ নট এনাফ। এটার জন্য একটা ওভারঅল, যেমন আপনাদের মনে আছে কিনা, আমরা যখন আরেকটু ছোট তখন ওই যে ওর স্যালাইন বানানোর জন্য নাটক করা হলো, যে দিলাম একটা ঘুটা, সবার মুখে মুখে কিন্তু তখন দিলাম একটা ঘুটা শব্দটা চলে গেল। তার মানে দেখেন এটা কিন্তু আমাদের একটা সাইকের মধ্যে ঢুকে গিয়েছে। আপনার কিন্তু দিয়ে একটা মাইক দিয়ে প্রচারও করার খুব একটা দরকার হয়নি। তো এইভাবে সাইকের মধ্যে ঢুকিয়ে দেয় একটা জিনিসকে আমাদের কালচার। ওর স্যালাইন কিন্তু ইট হ্যাজ বিকাম আ কালচার। এটা বাংলাদেশের শুধু কালচার, অধিকাংশ পরিবারই বানাতে পারে। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশের বাইরে ওর স্যালাইন ব্যবহার করার যে রেট, সেটা কিন্তু পৃথিবীর মধ্যে বাংলাদেশিদের মধ্যে হাইয়েস্ট। অথচ এই ভূখণ্ডটা একসময় ছিল হচ্ছে কলেরার জন্য বিখ্যাত। তাহলে দেখেন এই যে শিফটটা হলো একটা কালচারাল শিফট। আপনার যে কোনো বিষয়, অর্থাৎ যে কোনো হেলথ হ্যাবিটকে ইন্টিগ্রেট করার জন্য এর একটা কালচারাল শিফট দরকার। এটা শুধুমাত্র একটা মেসেজ নয়, এটা একটা ওভারঅল সাংস্কৃতিক আমূল পরিবর্তন দরকার, সাংস্কৃতিক একটা পরিবর্তন দরকার। কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস আমরা যদি বলি। কিন্তু এই মুহূর্তে যে সংকটটা আমরা দেখতে পাচ্ছি বা যেটা আমরা অনুধাবন করছি, সেটা হচ্ছে আমাদের করোনা সেকেন্ড ওয়েভ, এবং যারা বিদেশ থেকে এই মুহূর্তে আসছেন তারা কি সেলফ কোয়ারেন্টাইনে যাবেন নাকি তারা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে যাবেন? তারা অবশ্যই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন তাদের জন্য ব্যবস্থা করতে হবে। একটা জিনিস দেখেন, বাইরের দেশগুলোতে WHO যখন বললো, তারা কিন্তু হোম কোয়ারেন্টাইনের কথাই বলেছিল। কেন? কারণ বিশ্বের অনেক দেশেই কিন্তু হোম কোয়ারেন্টাইন তারা এমনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আপনি সুইজারল্যান্ডে যান বা আপনি সুইডেনে যান, সেখানে মানুষের ডিস্টেন্স বেশি। আর আমাদের সংস্কৃতিটা কিন্তু খুবই একটা মাখো সংস্কৃতি, সবাই গায়ে হাত দিচ্ছি, একসাথে কাঁধে হাত দিচ্ছি। হ্যাঁ, মানে আমাদের সংস্কৃতি কালচারটা এরকম। তো এই জন্য এটাকে কন্টেক্সচুয়ালাইজ করার একটা বিষয় ছিল, কোয়ারেন্টাইনের বিষয়টা কন্টেক্সচুয়ালাইজ করার দরকার ছিল। সেকেন্ড যেই জিনিসটা, যেটা ওয়েস্টের সাথে আমাদের ডিফারেন্ট, আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কিন্তু চারিদিকে বর্ডার খোলা, চারিদিক থেকে মানে এত বেশি পরিমাণে ট্রাফিক, ইন্টারন্যাশনাল ট্রাফিক, আপনি হোম কোয়ারেন্টাইন ছাড়া ওখানে উপায়ও নেই, কারণ এত বেশি মানুষ আসছে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু আমাদের ট্রাফিকটা কিন্তু খুবই ইউনিডিরেকশনাল। আমরা জানি কোথা থেকে আসবে, মিডল ইস্ট থেকে আসবে, না হলে সাউথ ইস্ট এশিয়ার দুই একটা সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আসবে, না হলে ইউরোপ থেকে, ম্যাক্সিমাম ইটালি থেকে আসবে। এর বাইরে কিন্তু ওই রকম ট্রাফিক আমাদের দেশে নেই, ইউরোপের মতো ট্রাফিক নেই। তো কারা আসছে তাদেরকে আমরা ইচ্ছা করলেই মেসেজ দিয়ে ওইখানে রেস্ট্রিক্ট করতে পারি যে না, এই মুহূর্তে আসার দরকার নেই। আবার যারা আসছেন তাদের সংখ্যাটাও আমাদের কিন্তু প্রেডিক্টেড, আমরা খুব ভালো করে জানি যে কয়জন আসছেন। কাজেই তাদেরকে কিন্তু আমার ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া সম্ভব। ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের জন্য কিন্তু আমাদের বিশাল কোনো হেলথ ফ্যাসিলিটির দরকার হয় না। আমাদের দেশের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে এসেছে, ইবোলা ক্রাইসিস মোকাবেলা করে এসেছে, DRC ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো যেটা, তারপরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, অনেক দেশে কিন্তু সেনাবাহিনী কাজ করেছে। সেখানে কিন্তু ওভার দ্য নাইট তারা আপনার ওই পরিবর্তন, আমি টেন্ট তৈরি করে ফেলেছে। এটা তৈরি করতে তাদের হয়তো 1 দিন 2 দিনের বেশি সময় লাগে না। বাংলাদেশের জেলায় জেলায় যদি আমরা এরকম টেন্ট তৈরি করে 2 সপ্তাহের জন্য তাদেরকে একটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া বাংলাদেশের জন্য, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল না। অর্থাৎ আমরা সবসময় মানে বাইরের দিকে তাকিয়ে থাকি, আমাদের নিজেদের ভেতরে যে একটা ক্রিয়েটিভ ওয়েতে যে আমরা সমস্যা সমাধান করা যেতে পারি। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের লিমিটেড রিসোর্সের যে আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি, ওই এক্সপেরিয়েন্সটাই যদি কাজে লাগাতাম হয়তো আরো একটু অনেক বেটার সাবধান থাকতে পারতাম। ডক্টর তৌফিক, একদম শেষ পর্যায়ে আছি আলোচনার। যে বিষয়টা এসে সবাই আসলে থেমে যায়, যে বিষয়টায় নতুন করে অনেকগুলো জিজ্ঞাসার তৈরি হয়, সেখানে আসতে চাই। ভ্যাকসিন সংরক্ষণ কি করে হবে, ভ্যাকসিন নেবার ব্যাপারে কমিউনিকেশনটা কি করে করব, কোন পথে হাঁটবো আমরা?
খুবই ভালো প্রশ্ন করেছেন। এখন যেহেতু ভ্যাকসিন, 3টা ভ্যাকসিন অলরেডি মোটামুটি মানে প্রাপ্যতার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, ফাইজার, মডার্না আর হ্যাঁ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা এগুলো তৈরি হয়েছে, সবগুলো একই রকম না। মানে অ্যাস্ট্রাজেনেকারটা তুলনামূলকভাবে স্বাভাবিক তাপমাত্রায় অনেকটা সংরক্ষণ করা যায়, তবে সংরক্ষণের ব্যাপারটা অনেক টেকনিক্যাল ইস্যু। আমি মনে করি যে দর্শকদের সাথে এটা চেয়েও যেটা গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং আলোচনা সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা ভ্যাকসিনের জন্য খুবই প্রস্তুত। ইনফ্যাক্ট আমরা প্রস্তুত, কিন্তু সেটা হচ্ছে চাইল্ডহুড ইমিউনাইজেশন। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমাদের কিন্তু প্রচুর ভ্যাকসিনেশন হয়েছে। ভ্যাকসিনের ব্যাপারে আমাদের যে মানসিকতা সেটা কিন্তু অনেক পজিটিভ, পশ্চিমা অনেক দেশের তুলনায় অনেক পজিটিভ। আপনি দেখবেন আমেরিকাতে কিন্তু ওরা চিন্তা করে যে 40% মানুষ ভ্যাকসিন নিবে না, কারণ একটা নেগেটিভ পারসেপশন আছে। বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা নেই, সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা যে ভ্যাকসিনে অভ্যস্ত সেই ভ্যাকসিনটা হচ্ছে চাইল্ডহুড ভ্যাকসিন, চাইল্ডহুড ইমিউনাইজেশন। কিন্তু যখন একজন অ্যাডাল্ট পার্সনের এক্সপেকটেশন ডিফারেন্ট, তাকে কে ভ্যাকসিনেট করবে, সে যদি একটা ফিমেল পার্সন হয় অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার লোকটা যদি মেল পার্সন হয়, সেখানে এক ধরনের কিন্তু কাজ করতে পারে, এক ধরনের দ্বিধা কাজ করতে পারে। তো এই বিষয়গুলোকে আমাদের মাথায় রেখে তারপর হচ্ছে ভ্যাকসিনেশনের প্রোগ্রামে ঢুকতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর তৌফিক, আপনি অনেক সুন্দর করে ইঙ্গিত করছিলেন। যদিও শেষ কথাটা থেকে আরো একটা বিশাল আলোচনা হতে পারে, যেটা আমরা অবশ্যই আপনার সাথে একদিন করব। আজকে এখানে ইতি টানতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য, আপনার অভিজ্ঞতা শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল ডক্টর তৌফিক জোয়ারদারের সাথে, যিনি জনস্বাস্থ্য ও জনস্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতার কথাগুলো জেনেছিলাম, কোন পথে হেঁটেছি, কোন পথে যেতে পারি, কি করণীয় তাও তিনি ইঙ্গিত করেছেন। সিদ্ধান্ত তো আপনারা নেবেন যারা নীতি নির্ধারণী মহলে রয়েছেন, কারণ সিদ্ধান্ত প্রণেতা আপনারাই পরিবর্তন আনতে পারেন, সম্ভব করে তুলতে পারেন যে কোনো সংকট থেকে উত্তরণের পথ। এবং এই ভাবনাটাই মাথায় রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর একটি দিন কাটাবেন।